বইছে নির্বাচনী হাওয়া, প্রচার প্রচারণায় সরগম শহর গ্রাম। পরিবর্তিত প্রেক্ষাপটে পাল্টে গেছে ভোটের সমীকরণও। সেই হিসাব নিকাশ মিলাতে ব্যস্ত দলগুলো, বসে নেই সম্ভাব্য প্রার্থীরাও। পালাবদলের রাজনীতি ও জাতীয় নির্বাচনের সর্বশেষ চিত্র নিয়ে নির্বাচনের সময় সঙ্গে আছে আমি আদনান তুর্য। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। লন্ডনে তারেক রহমান। নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একটি মহল, অভিযোগ বিএনপি নেতাদের। প্রার্থীদের নিরাপত্তা প্রটোকল নিয়ে এখনো আলোচনা করেনি সরকার, জানালেন ইসি সচিব। প্রায় 200 পর্যবেক্ষক আসছে ইইউ থেকে, আগ্রহী তুরস্ক। ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার। বিএনপির ঘাঁটি মুন্সিগঞ্জের ভোটারদের মন জয়ের চেষ্টায় জামায়াত, বসে নেই অন্য দলগুলো। এবং গ্যাস সংকট, রাস্তা খোঁড়াখুড়ি, ঝুঁকিপূর্ণ স্থাপনা সহ নানা সমস্যায় জর্জরিত গেন্ডারিয়া থেকে শাঁখারী বাজার। ঢাকা 6 আসন জুড়ে অবহেলার ছাপ, প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের। দেখছে নির্বাচনের সময়। এই প্রতিদিনই আমরা নির্বাচনের সময় নিয়ে আসলে আলোচনা করি। পুরো ঢাকার, পুরো বাংলাদেশের যে নির্বাচনী এলাকাগুলো রয়েছে সেই নির্বাচনী এলাকার খবরাখবর নিয়ে। প্রথমে আজকে আমরা আলোচনা করব নির্বাচনী তৎপরতা এবং নিরাপত্তা নিয়ে। আজ সারা দিনে আসলে রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশন থেকে আসলে কি কি কথাগুলো হয়েছে। প্রথমেই যদি আলোচনা করার মতো আসে, নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে একটি মহল। এই কথাটি আজকে বিএনপির মাধ্যমে এসেছে। আজকে এবং বিগত সালেও কিন্তু বিভিন্ন সময় বিএনপি আন্তর্জাতিক মহলে যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে এবং ভারতে যে আওয়ামী লীগ প্রধানরা রয়েছেন, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন, তারাও যে বাইরে থেকে ষড়যন্ত্র করছেন, এই বিষয়টি নিয়েও তারা বিভিন্ন সময় সতর্কবাণী আসলে দিয়েছেন। প্রায় 200 পর্যবেক্ষক পাঠাবে ইউরোপিয়ান ইউনিয়ন। তা দিয়ে আসলে আমরা বুঝতে পারছি যে বর্তমানে অন্যান্য যেসব আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এবারে বাংলাদেশের নির্বাচনটাকে খুবই গুরুত্ব সহকারে নিচ্ছে। প্রার্থীদের হাতে আগ্নেয়াস্ত্র এবং আচরণবিধি লঙ্ঘন করবে কিনা তার উত্তর দেবে স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকে কিন্তু নির্বাচন কমিশনে যখন ইসি সচিবকে এই প্রশ্নটি করা হয়েছিল তখন তিনি উত্তরটি দেন, অর্থাৎ কিনা আচরণবিধি যেহেতু পরিবর্তন হয়েছে এবং পরবর্তী আচরণবিধিটি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের মধ্যে এক ধরনের সমঝোতার মাধ্যমে আসবে বলে তারা আমাদের জানিয়েছেন। এবং স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি, কথাটি তারেক রহমান বলেছেন লন্ডন থেকে বিদায় নেওয়ার সময়। অর্থাৎ কিনা বিএনপি এবারে নির্বাচনে আসলে সর্বাত্মকভাবে পলিসিগতভাবে কি করবেন তা নিয়েই তারা ব্যস্ত থাকবে বলে আমরা জানতে পেরেছি। আজ আমরা আলোচনা করব ঢাকার একটি আসন নিয়ে। প্রথমেই আমরা আজকে ঢাকার মধ্যে গত কয়েকদিন ধরে আমরা ঢাকা 1, 2, 3, 4, 5 আসন নিয়ে আলোচনা করেছি। আজকে যে আসনটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঢাকা 6। ঐতিহ্যভাবে এই শহরটি এবং এই এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ একটি শহর হিসেবে পরিচিত। আমরা যদি ঢাকা 6 আসনের মোট ভোটারদেরকে আলোচনা করি, বর্তমানে এই নির্বাচনে ঢাকার 6 আসনের মোট ভোটার 2,92,283 জন। পুরুষ ভোটার রয়েছেন 1,47,792 জন এবং নারী ভোটার রয়েছেন 1,33,638 জন। তৃতীয় লিঙ্গের 2 জন ভোটার রয়েছেন এবং মোট ভোট কেন্দ্র রয়েছে 187টি। এটি জাতীয় সংসদ নির্বাচনের 178 নম্বর আসন। ঢাকা 6-এর আসনে মনোনীত প্রার্থী রয়েছেন 3 জন। ধানের শীষের প্রার্থী রয়েছেন ইশরাক হোসেন এবং দাঁড়িপাল্লার প্রার্থী অর্থাৎ কিনা জামাতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান এবং এবি পার্টির যে প্রার্থী রয়েছেন, ইগল প্রার্থী, তিনি রয়েছেন গাজী নাসের। মোটামুটি এই আসনের মধ্যে ইশরাক হোসেনের জনপ্রিয়তাই এর আগেও ছিল, কিন্তু জামাতের পদপ্রার্থী যিনি রয়েছেন ডক্টর আব্দুল মান্নান, তিনিও কিন্তু বেশ জোরে সোরেই তার একটি অবস্থানের জানান দিচ্ছেন। এছাড়াও ঢাকা 6 আসলে বর্তমানের দুর্ভোগ এবং নাগরিকদের প্রত্যাশা এবং প্রার্থীদের ইশতেহার নিয়ে আমার একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনটি।
গ্যাস সংকট, রাস্তা খোঁড়াখুড়ি আর ঝুঁকিপূর্ণ স্থাপনা, এমন নানা সমস্যায় জর্জরিত পুরান ঢাকার গ্যান্ডারিয়া থেকে শাঁখারীবাজার। ঢাকা ৬ আসন জুড়েই আছে দীর্ঘদিনের অবহেলার ছাপ। দিনের একটি নির্ধারিত সময়ে গ্যাস আসার কারণে খাবার দাবারের দুর্ভোগ এই এলাকার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী। আমরা রান্না বান্না করে খাইতে পারি না, এই যে এখনো গ্যাস নেই। সকাল ৬টায় যায় গ্যাস আর রাতের 12টায় আসে। বছরের পুরো সময় জুড়েই চলতে থাকে রাস্তা খোঁড়াখুড়ি আর ট্রাফিক জ্যামকে সঙ্গী করেই চলে জীবনযাপন। আপনি একটা গাড়ি নিয়ে ঢুকাইতে গেলে আপনার অনেকক্ষণ জ্যামে বসে থাকা লাগবে। সব দিকে আপনার পিছিয়ে, না আছে কমিউনিটি সেন্টার, না আছে প্রশাসনের কোনো তৎপরতা, না আছে পানি, না আছে গ্যাস। ঢাকা ৬ নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ। ঐতিহ্যবাহী এলাকার প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন এবং জামাতের মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। দুজনের ইশতেহারেই আছে পুরান ঢাকাকে ঝুঁকি এবং চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার। পুরান ঢাকার ওভারঅল একটা দীর্ঘমেয়াদী কী ধরনের একটা পরিকল্পনার মাধ্যমে এই এলাকাকে পুনর্গঠন করা যায়, এই এলাকার ঐতিহ্য এবং সংস্কৃতিকে সংরক্ষণ করেই সেটি করতে হবে। আমরা সংগ্রাম পরিষদ গঠন করে যেভাবে চাঁদাবাজিও বন্ধ করব, দখলবাজিও বন্ধ করব, একই কায়দা আমরা মাদককেও বন্ধ করে দেব। রাজধানীকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী করলো বরাবরই অবহেলিত পুরান ঢাকার এলাকাবাসী। ঝুঁকিপূর্ণ ভবন, গ্যাস সংকট এবং রাস্তা খোঁড়াখুড়ি নিয়ে কাটছে তাদের দৈনন্দিন জীবন। তবে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এবারে নির্বাচন নিয়ে সবাই দেখছেন আশার আলো। হয়তো পরিবর্তন হবে, বদলে যাবে পুরান ঢাকার চিত্র। নির্বাচনী এলাকা ঢাকা ৬ থেকে আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। দেখছিলাম ঢাকা ৬ নিয়ে প্রতিবেদনটি। বর্তমানেই ঢাকা ৬ আসনে বিস্তারিত চিত্র তুলে ধরতে শাঁখারীবাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুষার আহমেদ ইমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকায়। এটি ঢাকা ৬ আসনের অন্তর্গত একটি এলাকা এবং ঢাকা ৬ আসনে কিন্তু ৪টি থানা, গ্যান্ডারিয়া, সূত্রাপুর, ওয়ারী এবং আংশিক কোতোয়ালি থানার অন্তর্গত প্রায় ১১টি ওয়ার্ড নিয়ে এই ঢাকা ৬ আসনটি গঠিত আসলে। এবং ঢাকা ৬ আসনের যারা ভোটার আছেন, অর্থাৎ এই ১১টি ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা যারা, তারা আসলে ভোট দেবেন। এবং আমরা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচিত যারা প্রার্থী আছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে কেন্দ্র করে আসলে স্থানীয় ভোটারদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এলাকাগুলোতে বেশ কিছু সমস্যা আছে যেগুলো আসলে প্রতি বছরই নির্বাচন হয়, নির্বাচিত প্রার্থী আসেন, কিন্তু নির্বাচিত প্রার্থী আসার পর আসলে সমস্যাগুলোর সমাধান করা হয় না। এবং তারা আশা করছেন যে এবছরের জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন বা যিনি নির্বাচিত হবেন তিনি আসলে এই সমস্যাগুলোর সমাধানে, অর্থাৎ সমস্যাগুলোর নিরসনে যেন কাজ করেন। তারা বলছিলেন যে যেহেতু পুরান ঢাকা অনেক প্রাচীন একটি এলাকা এবং এলাকাগুলোতে আসলে এই ভবনগুলো, স্থাপনাগুলো যেগুলো আসলে খুবই দুর্বল বা নাজুক অবস্থায় আছেন এবং এই ভবনগুলোতে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং এলাকার বাসিন্দারা আমাদেরকে আরও জানাচ্ছিলেন যে এখানে গ্যাসের খুবই সংকট আছে এবং গ্যাসের সংযোগ ঠিকমতো থাকে না। সকালের দিকে গ্যাস থাকলেও রাত বা বিকেল সারাদিন আর তারা গ্যাস সংযোগ পান না। এবং তারা আশা করছেন যে প্রার্থী যারা আছেন, বিএনপির ইশরাক হোসেন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান, তারা যোগ্য প্রার্থী নির্বাচিত হলে এই সমস্যাগুলো আসলে সমাধান করবেন। পুরান ঢাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তুষার আহমেদ ইমন। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। এতক্ষণ আমরা দেখছিলাম ঢাকা ৬ আসনের বিস্তারিত নিয়ে। এই মুহূর্তে আমরা আলোচনা করব ঠাকুরগাঁও ১ আসন নিয়ে। আমরা যদি একটু ঠাকুরগাঁও অঞ্চলটির দিকে তাকাই, আজকে ঠাকুরগাঁও ১ আসনে আলোচনা করব। এই অঞ্চলে মোট ভোটার রয়েছে ৫,৪৮,০৩৮ জন। এছাড়াও এই আসনে পুরুষ ভোটার রয়েছেন ২,৯১,১৯৬ জন। নারী ভোটার রয়েছেন ২,৫৩,৬৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মোট ৪ জন। খুবই গুরুত্বপূর্ণ এই আসনটি রয়েছে কারণ এই আসনে কিন্তু বিএনপি পদপ্রার্থী রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন দেলাওয়ার হোসেন। আমরা সবাই জানি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিএনপির প্রার্থীদের বিএনপিতে মহাসচিবের দায়িত্ব পালন করছেন এবং দেলাওয়ার হোসেন যিনি রয়েছেন জামাতের প্রার্থী, তিনি কিন্তু সাবেক শিবির সভাপতি ছিলেন এবং হাত পাখার প্রার্থী যিনি রয়েছেন ইসলামী আন্দোলনের মাওলানা হাফিজ উদ্দিন, তিনিও কিন্তু ঠাকুরগাঁও অঞ্চলের আসলে ইসলামী আন্দোলনের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এটি জাতীয় সংসদের ৩ নম্বর আসন।
এবং বর্তমানে এই আসনটি ঘিরেই কিন্তু আসলে বিএনপি যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু বেশ আগ্রহের একটি জায়গা রয়েছে। এই আসন নিয়ে আসলে বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঠাকুরগাঁও থেকে আমাদের সহকর্মী রিপোর্টার যোগ দিচ্ছেন জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে ভোটের ঠাকুরগাঁয়ের যেই জেলা, সেই জেলার 3টি আসন হচ্ছে ঠাকুরগাঁয়ে। এর মধ্যে এর আয়তন হচ্ছে 1810 বর্গ কিলোমিটার, জনসংখ্যা হচ্ছে প্রায় 16 লাখ, আর ভোটার সংখ্যা হচ্ছে 12 লাখের বেশি। আমরা ঠাকুরগাঁয়ে এক আসন নিয়ে আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে ঠাকুরগাঁয়ে এক আসনে 3টি দল এরই মধ্যে প্রার্থিতা ঘোষণা করছে। তার মধ্যে ঠাকুরগাঁয়ে এক আসনে বিএনপির মহাসচিব যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি হচ্ছে এই আসনে লড়ছেন। পাশাপাশি জামাতে ইসলামের সাবেক ছাত্র শিবিরের যেই সভাপতি ছিল দেলোয়ার হোসেন, তিনি কিন্তু এই বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়ছেন। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, যেটি হচ্ছে হাতপাখা মার্কা নিয়ে। তবে সরগরম ভোটের মাঠ সেটি হচ্ছে যে কয়েক মাস ধরে ঠাকুরগাঁও সদর এক আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেই নেতাকর্মীরা রয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন সভা সমাবেশ, উঠান বৈঠক, সেই জায়গাগুলোতে ভোটারদের দ্বারে দ্বারে তারা কিন্তু যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তেমনিভাবে আমরা লক্ষ্য করেছি জামায়াতের যেই প্রার্থী দেলোয়ার হোসেন, তিনিও কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন, অর্থাৎ যেই ইউনিয়নগুলো রয়েছে, অর্থাৎ ঠাকুরগাঁও এক আসনের 22টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে এই ঠাকুরগাঁও এক আসনের নির্বাচন অংশ নেবেন হচ্ছে প্রার্থীরা। সেই প্রার্থীরা রেশম কারখানা, তেমন কোনো ভারী শিল্প গড়ে ওঠেনি, শুধুমাত্র রেশম কারখানা এবং ঠাকুরগাঁও সুগার মিল। সেই সুগার মিলটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও ঠাকুরগাঁও রেশম যেই কারখানা, সেটি কিন্তু 2 যুগের বেশি সময় ধরে বন্ধ আছে। এর পাশাপাশি বিসিকের যে অবস্থা, কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি, সেই জায়গা থেকে মানুষের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান অনেক পিছিয়ে। তো সেই জায়গা থেকে প্রার্থীরা তারা নানানভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নের এবং ভোটারদের। ধন্যবাদ বকুল। দর্শক, জানছিলাম ঠাকুরগাঁও এক আসনের সার্বিক পরিস্থিতি নিয়ে। দেখছেন নির্বাচনের সময়। এতক্ষণ আসলে আমরা ঢাকা এবং ঠাকুরগাঁও নিয়ে আলোচনা করেছি। এই মুহূর্তে আসলে আলোচনা করব মুন্সিগঞ্জ 3 আসন নিয়ে। এটিও ঢাকা বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। মুন্সিগঞ্জ 3 আসন নিয়ে মুন্সিগঞ্জ 3 আসনে মোট ভোটার রয়েছে 5,06,883 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 61,560 জন এবং নারী ভোটার রয়েছেন 2,45,121 জন। তৃতীয় লিঙ্গের 3 জন ভোটার রয়েছেন এবং মোট কেন্দ্র রয়েছে 163টি। এই অঞ্চলের প্রার্থীদেরকে নিয়ে যদি আলোচনা করতে যাই, বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান রতন। ইনি কিন্তু বর্তমান বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে কাজ করছেন। জামাত পদপ্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ আবু ইউসুফ। ইনি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। এবং শাপলাকলির প্রার্থী অর্থাৎ কিনা এনসিপির প্রার্থী হিসেবে রয়েছেন আব্দুল আলিম, যিনি কিনা মুন্সিগঞ্জ এলাকার এনসিপির আহ্বায়ক হিসেবে কাজ করছেন। এছাড়াও এই আসনে কিন্তু আরও 2 জন প্রার্থী রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাহমুদুল হাসান সুমন দেওয়ান এবং খেলাফত মজলিস থেকে নূর হোসেন নুরানি। এই মুহূর্তে আসলে মুন্সিগঞ্জ 3 আসনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে আমরা সরাসরি চলে যাব রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে। সরাসরি যাচ্ছি তার কাছে। ধলেশ্বরী, মেঘনা এবং পদ্মা বিধৌত যে মুন্সিগঞ্জ জেলা, আপনারা জানেন সেখানে কিন্তু 3টি আসন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু মুন্সিগঞ্জ সদর আসন। এবং এই মুন্সিগঞ্জ সদর আসনে কিন্তু নিয়ে কিন্তু নানান রকম মেরুকরণ চলছে। আপনারা জানেন যে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকে কিন্তু এখানে যে মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন
যিনি রয়েছেন জেলা বিএনপির এখানকার সদস্য সচিব, তিনি কিন্তু প্রায় প্রতিদিনই তার সমর্থকরা নানান রকম কর্মসূচি এখানে পালন করছেন। আরো একজন বিএনপি ঘাঁটি হিসাবে পরিচিত বা এখানে যে সাবেক উপমন্ত্রী ছিলেন আব্দুল হাই, তিনি পাঁচবার এখানে নির্বাচিত হয়েছিলেন এই সদর এলাকা থেকে, কিন্তু সেখানে যে এখন এই যে অন্তঃকলহ সেটি কিন্তু এখানে নানা রকম চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মুন্সিগঞ্জের যেটি আপনি বলছিলেন যে 5,06,000 ভোটার যে রয়েছে এই 3 আসনে, এর মধ্যে গজারিয়া প্রান্তে যে উপজেলাটি রয়েছে সেখানে ভোট 1,52,000 কিছু বেশি, এবং এই সদর উপজেলায় কিন্তু ভোট রয়েছে 3,52,000 বেশি। কিন্তু মূল যে প্রার্থী দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার, যেটি কামরুজ্জামান রতন ধানের শীষ এবং দাঁড়িপাল্লা অধ্যাপক আবু ইউসুফ রয়েছেন, দুজনে কিন্তু গজারিয়ার। সেক্ষেত্রে কিন্তু এই সদরের যে বেশি ভোট, সেখানে যদি কোনো শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী এই ভোটে দাঁড়িয়ে যান, সেখানে কিন্তু সমীকরণ অন্যরকম হয়ে যেতে পারে। তবে এই পরিস্থিতির মাঝামাঝি ভোটাররা যে বিষয়গুলো বলছিলেন, যেখানে মাদকের সমস্যা, রাজধানী ঢাকার খুব কাছের জেলা হওয়া সত্ত্বেও এখানে যোগাযোগ ব্যবস্থা একটি কিন্তু খুব কঠিন পরিস্থিতি, এবং এখানকার যে অন্যান্য যে স্বাস্থ্য খাত রয়েছে, এখানকার শিক্ষা খাত রয়েছে, সকল ক্ষেত্রে একটা ভঙ্গুর পরিবেশ বিরাজ করছে। এবং নদী যে মেঘনা এই দুই উপজেলাকে বিভক্ত করেছে, সেই মেঘনায় বালু উত্তোলন নিয়ে কিন্তু গেল 10 মাসে অন্তত 6 জন খুন হয়েছেন, নানা সহিংসতা ঘটছে, এবং এখানকার 117টি কেন্দ্রেও কিন্তু বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। তো এই ছিল মুন্সিগঞ্জের এই ভোটের হিসাবের সবশেষ। ধন্যবাদ নাসিরউদ্দিন উজ্জ্বলকে। জানছিলাম দেখছেন নির্বাচনের সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানো ব্যক্তিগত ইচ্ছা, নিরাপত্তা কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নারায়ণগঞ্জের চাষারায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্নটা করলে বোধহয় আমার জন্য ভালো হয়, কারণ না সবকিছুর এখতিয়ার হলেও উনি নিশ্চয়ই কোনো একটা প্রেক্ষাপটে আমার সাথে যেহেতু ওনার এই ব্যাপারে কোনো কথা হয়নি বা ওনাদের থেকে কাজে আমি এর ব্যাখ্যাটা দিতে গেলে অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করবো আমরা। দেখছেন নির্বাচনের সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানো ব্যক্তিগত ইচ্ছা, নিরাপত্তা কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নারায়ণগঞ্জের চাষারায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, সে কি জন্য করবে না, কেন করবে না, এটা তার ব্যক্তিগত। এটা ব্যতীত তো আমাদের তো বলার মতো কোনো কিছু নেই। এখন নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ। ওসমান হাদি ভাই আহত এবং উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আপনারা সবাই খাস দিলে ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সঙ্গে থাকুন সময়।